মুখ্যমন্ত্রী অজেয় এটা মনে করার কোনো কারণ নেই। লোডশেডিং তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন, আমরা গত লোকসভা নির্বাচনের আগে তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে লোডশেডিং এ শুভেন্দু অধিকারী যে জিতেছে এবং সেই কারণে আপনারা যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক একটা অসুখে ভুগছেন, তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো আপনারা নন্দীগ্রাম সেগমেন্টে লোকসভায় লিড দিন। তো দেখা গেল লিড তো অনেক দূরের কথা, তারা অনেক বেশি ভোটে পিছিয়ে পড়লেন বিধানসভা থেকে। সুতরাং এগুলো নিয়ে চাপানোতরের নতুন করে কোনো প্রয়োজন নেই। তেজস্বী যাদব আজ বলছেন যে বিহারের নির্বাচনে তারা একাই লড়বেন, লোকসভা ইন্ডিয়া জোট একমাত্র কার্যকরী হবে লোকসভা ভোটে। মানে এটা কি ইন্ডিয়া জোটের ভাঙনের আরো একটা ইন্ডিয়া জোটকে আপনারা যদি বানিয়ে জোট বলতে চান তাহলে আপনারা এ নিয়ে আলোচনা করতে পারেন। ইন্ডিয়া জোট বলে কোথাও কিছু নেই। ইন্ডিয়া যদি জোট হয় তাহলে কাঁঠাল থেকেও আমসত্ব বানানো যায়। ফের বাঘ ফিরে এসছে কুলতলিতে। কুলতলিতে যে বাঘ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাঘ থেকে ছেড়ে দেওয়ার পর আবারও কুলতলিতে বাঘ ফিরে এসছে। ভালোবেসে ফেলেছে কুলতলিকে, তাই ফিরে এসেছে। কেন সুন্দরবন ছেড়ে চলে আসছে বাঘ, এটা নিয়ে যারা বাঘ বিশেষজ্ঞ আছেন, যারা বন দপ্তরের মানুষজন আছেন, প্রশাসকরা আছেন, তারা চিন্তা করবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বাঘ তিনি নিজে বলেছেন, তার কারো কাছে আসতে চেয়েছে বাঘ, কি করা যাবে? অনুরাধা তলোয়ার আজ একটি প্রশ্নের উত্তরে এই 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না, সেই প্রশ্নের উত্তরে বলতে গিয়ে তিনি বলেন যে কেন্দ্রের বিজেপি অনেক নরম, তারা সবকিছুতে মাথা ঘামায় না, কিন্তু রাজ্য বিজেপি নোংরা রাজনীতি করছে। কি তিনি? অনুরাধা তলোয়ার উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। এই সমস্ত কিছু পেয়েছেন হয়তো, বা কিছু পাবার আশা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ধরনের বিবৃতির আমরা কেন প্রতিক্রিয়া দিতে যাব? তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে সেটা তাদের দাবি, সেটা প্রাপ্য নয়। প্রাপ্য হলে তারা শ্বেতপত্র প্রকাশ করতেন, প্রাপ্য হলে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করে বিতর্কে অংশগ্রহণ করতেন। পার্লামেন্টে যদি দাঁড়িয়ে অমিত শাহ বললেন যে কয়েকটি রাজ্য এরকম আছে যাদের হিসাব দেওয়ার অভ্যাস নেই, ধীরে ধীরে একটু পরিবর্তন আসছে, সেই জন্য টাকাও পাওয়া যাচ্ছে। আমি দেখলাম না তো 13 জন সাংসদের মধ্যে রাজ্যসভায় অমিত শাহর এই চূড়ান্ত একটি তির্যক বক্তব্যের প্রতিবাদ করে একজন সাংসদ উঠে দাঁড়ালেন না। তার কারণ কি? তাদের বলার কিছু নেই। ভারতীয় মৎস্যজীবীদেরকে মারধর করছে বাংলাদেশিরা হিন্দু হওয়ার জন্য নাকি ভারতীয় হওয়ার জন্য? এই যে মৎস্যজীবীরা যখন যাচ্ছে, হিন্দু মুসলমানের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, আমরা করি না। ভারতীয় আমাদের কাছে সবাই এক। হিন্দু শব্দের যদি ব্যাখ্যা, ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু। বাংলাদেশিরা মারধর করছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। কারণ ভারতবর্ষ যদি বর্ডারটা সিল করে দেয়, বাংলাদেশ না খেতে পাবে না। তো বাংলাদেশে তো ছিলেন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়তো প্রধানমন্ত্রী শব্দটার কারণে এই যোজনার বাইরে চলে আসেন। এই যোজনাকে এই রাজ্যে আর চলতে দেয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র 1 সপ্তাহ আগে বিশেষ এই যোজনায় 70,000 কোটি টাকা খরচা করেছে, বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা যদি জনসংখ্যার হিসেবে ধরি তাহলেও পশ্চিমবঙ্গের অন্তত কৃষকরা 6 থেকে 7,000 কোটি টাকা পেতে পারতেন। সারা দেশের জনসংখ্যা, সারা দেশে কৃষকদের উপস্থিতি, পশ্চিমবঙ্গের কৃষকের সংখ্যা, এবং আমাদের এখানে কৃষকের সংখ্যা যথেষ্ট বেশি, কারণ আমাদের জমিগুলো অনেক ছোট জমি, এক লক্ষে বড় জমি এখানে পাওয়া যায় না। তো সেই কারণে 370 কোটি আর অন্যদিকে প্রায় 6,000 কোটি টাকা বঞ্চনা কাদের প্রতি করা হলো? পশ্চিমবঙ্গের কৃষকরা আবার বঞ্চিত হলেন শুধুমাত্র রাজ্য সরকারের এই বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কিছুক্ষণ আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের কৃষকদের
উন্নয়নের জন্য তাদের অসহায়তার কারণে আজকে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলা শস্য বীমা যোজনায় 350 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য ব্যয় করেছে। দেশে আরেকটি যোজনা আছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যে যোজনায় রাজ্য সরকার যুক্ত ছিলেন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়তো প্রধানমন্ত্রী শব্দটার কারণে এই যোজনার বাইরে চলে আসেন, এই যোজনাকে এই রাজ্যে আর চলতে দেয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র 1 সপ্তাহ আগে বিশেষ এই যোজনায় 70,000 কোটি টাকা খরচা করেছে, বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আমরা যদি জনসংখ্যার হিসেবেও ধরি তাহলেও পশ্চিমবঙ্গের অন্তত কৃষকরা 6 থেকে 7,000 কোটি টাকা পেতে পারতেন। সারা দেশের জনসংখ্যা, সারা দেশে কৃষকদের উপস্থিতি, পশ্চিমবঙ্গের কৃষকের সংখ্যা, এবং আমাদের এখানে কৃষকের সংখ্যা যথেষ্ট বেশি, কারণ আমাদের জমিগুলো অনেক ছোট জমি, 1 লক্ষে বড় জমি এখানে পাওয়া যায় না। তো সেই কারণে 370 কোটি আর অন্যদিকে প্রায় 6,000 কোটি টাকা বঞ্চনা কাদের প্রতি করা হলো? পশ্চিমবঙ্গের কৃষকরা আবার বঞ্চিত হলেন শুধুমাত্র রাজ্য সরকারের এই বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার কারণে। আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ বিভিন্ন এমন বহু জায়গা আছে যেখানে কোনোভাবে পুলিশ প্রবেশ করতে পারে না। সেই জায়গাগুলো নাকি এতটাই স্পর্শকাতর, তার ভিতরে যদি কেউ হুকিং করে পুলিশ যেতে পারবে না, যদি খুন হয় কাউকে বিনা অটোপসিতে তার শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হতে পারে, সেখানে পর্যন্ত পুলিশ ঢুকতে পারবে না। আজকে এভাবে রাজ্যকে একটা জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে রাখার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছেন, এবং যেভাবে সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে আজকে আক্রমণ করে চলেছেন ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা, যে ভাষায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা, কাশ্মীরের যারা পাথর ছুঁড়ে তারা কথা বলে, সেই ভাষায় রাজ্যে কথা বলা হচ্ছে, এর থেকে বড় খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? তারপরেও গতকাল বৈষ্ণবনগরে সেখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে শুধু বিএসএফ নয়, শুধু রাজনৈতিক বিভাজন নয়, মানুষ, ভারতবাসী, বাংলার মানুষ নিজেদের সীমানাকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে প্রস্তুত আছে। এবং যে ধরনের কোনো কার্যকলাপ আজকে পশ্চিমবঙ্গে চলছে, পশ্চিমবঙ্গের ভিতরে চালানোর চেষ্টা করা হচ্ছে, যেভাবে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, দেখা যাচ্ছে বিএসএফ এরও প্রয়োজন হবে না। জনসচেতনতা এই জায়গায় পৌঁছেছে, মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ যে জায়গায় গেছে, মানুষ এই সমস্যার সমাধান করে দেবে। মালদা জেলা নন্দু তেওয়ারি এবং বাবলা ওরফে যে দুলালবাবু খুন হয়েছেন, দুলাল সরকার, এদের দ্বৈরথের কথা প্রত্যেকের জানা। এদের লড়াই জমির লড়াই, এদের লড়াই মালদার রেল চত্বর সংলগ্ন সমস্ত ব্যবসার দখলের লড়াই। এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। এর সঙ্গে, এই দুজনের সঙ্গে গোটা মালদা জেলার যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা যুক্ত। কিন্তু প্রশ্নটা কে মারা গেল বা কারা মারলো তা নয়। তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র তাহলে তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে। এবং খুন হচ্ছে এ কারণেই যে এখানে লুটের প্রতিযোগিতা চলেছে। এটা কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয়, শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নয়। রাজনৈতিক গোষ্ঠী বলতে যা বোঝায় তার ভিন্ন অর্থ আছে।
দুর্ভাগ্যজনকভাবে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক গোষ্ঠী শব্দটা ব্যবহার করা হচ্ছে। এটা কোনো গোষ্ঠীর লড়াই নয়, এটা সামগ্রিকভাবে টাকার লড়াই, এটা সামগ্রিকভাবে দখলদারির লড়াই। কে কোথাকার কোন ব্যবসাকে সম্পূর্ণভাবে দখল করে নেবে তার জন্য প্রতিযোগিতা, আর তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়ে যাচ্ছে। আমরা বলছি যে শুধু সাধারণ মানুষকে বাঁচানোর স্বার্থে নয়, শুধু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার স্বার্থ কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য নয়, তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচানোর জন্য এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া উচিত। রাজ্যে একটার পর একটা প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্য সরকার বাস্তবায়িত করছে না। রাজ্যে সম্পূর্ণভাবেই প্রায় 70 ঊর্ধ্ব মানুষের জন্য যে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প আছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, সে থেকে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছে। উত্তর 24 পরগনায় বিপুল তেলের ভান্ডারের সন্ধান পাওয়া যাবার পরেও 19টা চিঠি এখন পর্যন্ত রাজ্য সরকারে লিখে দেওয়ার পরেও রাজ্য সরকার পিএমএল অর্থাৎ পেট্রোলিয়াম মাইনিং লিজ প্রোভাইড করেনি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল ম্যাঙ্গানিজের সন্ধান, জিএসআই তাদের রিপোর্ট সাবমিট করেছে, এখনো পর্যন্ত কোনো জয়েন্ট অপারেশন শুরু হয়নি। দেউচা পাচামিতে কি চলেছে সাংবাদিকরা সেখানে পৌঁছতে পারেন না, সেখানে এখনো পর্যন্ত জানা যায়নি। তাজপুরের ডিপসি পোর্ট কোন অবস্থায় আছে এখনো পর্যন্ত জানা নেই। মন্দারমণিতে যে প্রায় একটা স্থলবন্দর তৈরি করবার জন্য যে জমি রাজ্য সরকার অত্যন্ত গোপনে অধিগ্রহণ করে চলেছিল বা কিনে চলেছিল, সেটারই বা কি পরিস্থিতি আছে সেটাও তারও কোনো শ্বেতপত্র মানুষের সামনে নেই। মুখ্যমন্ত্রী আবার একটা হয়তো কি যেন ওটা বলে বিজিবিএস করবেন, আবার শিল্প সম্মেলন হবে, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবার কিছু পশ্চিমবঙ্গের নামকরা শিল্পপতি বলবেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশ এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না, আর বলেই ওখানে চা খাবার পরেই রাত্রিবেলা তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগের ব্যবস্থা করবেন। 7 বছর 8 বছর ধরে এই চিত্র চলেছে। সামগ্রিকভাবে এ রাজ্যে কোনো শিল্প সম্ভাবনা আর এই মুহূর্তে তো নেই। যে রাজ্যের লোয়ার জুডিশিয়ারি থ্রেটের মধ্যে থাকে, যে রাজ্যে আইন শৃঙ্খলা কার্যত অবলুপ্ত হয়ে গেছে, যে রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের ব্যর্থতা কথা বলেন, পুলিশকে আক্রমণ করেন, সমস্ত কিছুর দায় পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়, যে রাজ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যখন ছোট শিল্পপতি থেকে মাঝারি বড় শিল্পপতিরা পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছন, সেই কোর্টের বিচারের সময় তৃণমূল কংগ্রেসের যদি সেখানকার নেতা কর্মীরা 100 জন ঢুকে পড়ে, তাহলে সে রাজ্যে কি করে বিনিয়োগ আসবে? দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটে গেছে নন্দীগ্রামের পরে, আর সর্বশেষ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চাকরি বিক্রি এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ বিনিয়োগকারীদের একটা চূড়ান্ত হস্টিলিটি তৈরি হয়ে গেছে এই রাজ্যের প্রতি। আজকে যেটা একসময় ভারতবর্ষের শিল্পের প্রায় 2 নম্বর জায়গায় ছিল, জিডিপি মানে এসডিপিডি যেখানে একদম একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখা গিয়েছিল যে ভারতবর্ষের যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গের উপস্থিতিকে অস্বীকার করে কিছু করা যেত না, আজকে কার্যতই আমরা শুধুমাত্র একটা কনজিউমার স্টেট হয়ে থেকে গেছি। সার্ভিস সেন্টার কিংবা জিএসটির কমিশন কিংবা কেন্দ্রীয় অনুদান ছাড়া এ রাজ্যের অন্য কোনো আজকে ব্যবস্থা নেই। আপনি যে কথাটি বলছেন বিজিবিএস এর আগে, আমরা জানি সামনের মাসে বিজিবিএস রয়েছে, সেই সময় আপনারা কোনো শ্বেতপত্র বা কিছু দাবি করবেন সরকারের কাছে? 13 বছর ধরে যে বিজিবিএস চলছে তাতে আপনার একটু আগে আপনি বললেন বিভিন্ন বিনিয়োগের কথা শোনা যায়, কিন্তু সেই বিনিয়োগের বাস্তবায়ন কি হচ্ছে সরকার এখনো পর্যন্ত কিছু প্রকাশ? কোনো সরকার বলে থাকে যদি মৌ স্বাক্ষরিত হয় তার 18% বাস্তবায়িত হয়, কিন্তু এই সরকারের আমলে কত মৌ স্বাক্ষরিত হয়েছে, কত বিনিয়োগ হয়েছে? 2 বার খালি ঘোষণা এসেছিল, একবার অমিত মিত্রের তরফ থেকে, আরেকবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন 1,46,000 কোটি টাকার কথা, আর সম্ভবত অমিত মিত্র বলেছিলেন 1,80,000 কিছু বেশি কোটি টাকা।
কিন্তু সেই বিনিয়োগ আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাইনি, কেউই দেখতে পাইনি, আপনারাও সে বিনিয়োগ খুঁজে পাবেন না। শ্বেতপত্র এই সরকার দেবে না, বিজিবিএস হওয়ার আগেই বা বিজিবিএস হওয়ার সময়ে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানাবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্পের হাল হাকিকতটা কি। আপনি একটু আগেই বলছিলেন যে কাঁটাতার দিতে গিয়ে যে সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে বলতে গেলে তাহলে এটা কি বাংলাদেশ ইচ্ছা করে করছে, এটা অশান্তি লাগাবার জন্য নাকি যুদ্ধ করতে চাইছে? মানে কে কার সঙ্গে যুদ্ধ করে? আমি যদি এখন এই শরীর নিয়ে আমি যদি বলি বাস্কেটবল খেলবো, তাহলে লোক শুধু হাসবে, আমাকে উন্মাদ বলবে। যুদ্ধ টুদ্ধ কোনো এখানে কোনো ব্যাপার নেই। বাচ্চা ছেলেরা একটু ওদিকে লাফালাফি করছে, হইচই করছে, ওরকম ওরা করে। অশিক্ষিত, মূর্খ, বর্বর, ধর্মান্ধ, যাদের একটা ইন্ডক্ট্রিনেশন চলেছে ছোটবেলা থেকে, তারা ওখানে চলে এসছে, বাংলাদেশ এখানে লাফালাফি করছে। সেই নিয়ে আবার কিছু লোক সেই সকাল থেকে সেটা চালিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এগুলো করে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। একটা ক্রিমিনালকে বসিয়ে রেখেছে ওখানকার ক্ষমতায়, চিটফান্ডের মালিক। ত্রিপুরাতে কৈলাস নগরে চোরাচালানকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ হয়েছে, পাল্টা আবার প্রতিরোধ করার চেষ্টাও করেছে বিএসএফ। এইভাবে কখনো ত্রিপুরার না না এগুলো হয় শান্তি করার চেষ্টা চলছে? না 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 এগুলো হয় বিএসএফ এর সঙ্গে যারা পাচারকারী, তাদের সংঘর্ষ হয়, এবং সে কারণেই অনেকে পাচারকারীরা সাধারণত শাসক দলের সঙ্গে চলে যায়। এবার তাদের যখন একটু অসুবিধা হচ্ছে, দেখছেন না এখন বিভিন্ন সীমান্তের যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা বিএসএফ এর বিরুদ্ধে বেশি বেশি করে বিবৃতি দিচ্ছেন, কারণ অসুবিধা হচ্ছে কাজ করবে। বিএসএফ আরো কঠোর হয়ে গেছে। দিল্লি নির্বাচনে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছেন এবং অরবিন্দ কেজরিওয়াল এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটার এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়েছেন। কিছু বলতে চান? কংগ্রেসকে ছেড়ে আপের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী কখনকার পাশে চলে যাবেন সে মুখ্যমন্ত্রী নিজেই জানেন না। মুখ্যমন্ত্রী যে কোনো সময় নিজের অবস্থান বদল করে ফেলতে পারে। আমরা এটুকুনি বলতে পারি যে কোনো একটা ওজনের সঙ্গে বা যে কোনো সংখ্যার সঙ্গে শূন্যের যোগফল শূন্যই হয়। আমরা চাই উনি যান, আরেকটা পলিটিক্যাল ট্যুরিজম ওখানে হোক, মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় গিয়ে বিজেপির বিরুদ্ধাচরণ করুন। যত মুখ্যমন্ত্রী ওখানে যাবেন, যত বাঙালির এলাকায় চিত্তরঞ্জন পার্ক থেকে কারলবাগ মুখ্যমন্ত্রী ঘুরবেন, আমাদের মার্জিন তত বাড়বে। শুধু মুখ্যমন্ত্রী নন, অখিলেশ যাদবও আম আদমি পার্টির সঙ্গে রয়েছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, অখিলেশ যাদবও রয়েছেন। ওরা কার সঙ্গে কে কখন থাকবে আমরা কি করে বলতে পারি? আমাদের তো কোনো মিলনও নেই, বিচ্ছেদও নেই। আমরা যাদের সঙ্গে থাকি পুরোপুরি থাকি। আমাদের যা কিছু আছে রেজিস্ট্রি করা আছে। আমাদের পরকীয়ও নেই, আমাদের সাত পাকে বাঁধার পরে বিচ্ছেদও নেই। ইন্ডিয়া জোটে রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করতেই কি অখিলেশ যাদব আপ তৃণমূল এই অ্যালায়েন্স? দেখুন, এই মুহূর্তে শতাব্দী প্রাচীন কংগ্রেস কার্যত একটা প্যারাসাইট। তারা সম্পূর্ণভাবে বেঁচে আছেন পরজীবী হয়ে আঞ্চলিক দলেদের বদান্যতায়। এখন এই দরজায় দরজায় গিয়ে কহো না পেয়ার হ্যায়, কহো না পেয়ার হ্যায়, এভাবেই কংগ্রেস চলছে। তার মধ্যে কে পড়বে আমার জানা নেই। অভিষেক কিছুক্ষণ আগে এক্সাম্পলে পোস্ট করেছেন যে উনি যে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় বলে যে প্রকল্প চালু করেছেন, 7 দিনেই দেখা যাচ্ছে 1 লক্ষেরও বেশি মানুষ সেখানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং তিনি এই ঘোষণা করে থ্রিলড, তিনি লিখেছেন আই এম থ্রিলড টু অ্যানাউন্স। এ তো সেই মৃগনাভির যুক্ত হরিণের মতো, নিজ গন্ধে নিজ মরি। শেষ অবস্থায় মানুষের এগুলো হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ করে দিলেন যে রাজ্য সরকার ওখানে মানুষের পরিষেবা দিতে, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এবং তিনি কোন পরিকাঠামো কাজে লাগিয়ে পরিষেবা দিচ্ছেন সেটা আমাদের জানা নেই। সরকারের বাইরে আরেকটা সরকার চলছে। এটা তো এক ধরনের মুখ্যমন্ত্রীর অথরিটিকে চ্যালেঞ্জ, বা মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য পরিষেবা দিতে গঙ্গাসাগরে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন। এখন এটা ওদের পারিবারিক ব্যাপার, উত্তরাধিকারীর ব্যাপার, বা দলের জন্মদাত্রীর ব্যাপার, তাদের মধ্যে কি ব্যাপার আমরা বলতে পারবো। উত্তর 24 পরগনা জেলার বনগাঁর আংরাইলে অসুরক্ষিত সীমান্ত পরিদর্শনে গেলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কথা বললেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। এপারে বনগাঁর আংরাই, ওপারে যশোর জেলার উটখালি। বেআইনি পারাপার অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি বিএসএফ। এই যে অসুরক্ষিত সীমান্ত পরিদর্শন বিধায়কের, আপনারা কি এরকম যাবেন এই অসুরক্ষিত? অনেকেই যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন।
পোরাস বর্ডার নিয়ে পশ্চিমবঙ্গে একমাত্র সরব রাজনৈতিক দলের নাম বিজেপি। আর এটাও ঠিক, আমাদের সরকারই থাকুক কিংবা ইউপিএ সরকারই থাকুক কিংবা বিএসএফ কে আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিএসএফ এর দায়িত্ব নিয়ে নেন, তারপরে শুধুমাত্র একটা ফোর্সকে দিয়ে এই পোরাস বর্ডারকে বন্ধ করা সম্ভব নয়। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই অন্তত এই মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে ওপারে একটা ভালনারেবল সিচুয়েশন, ওখানে ধর্মান্ধরা নেমে গেছে হিন্দু শূন্য করতে, এথনিক ক্লেন্সিং চলেছে, গির্জা ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি ভাঙা হচ্ছে, সবকিছু ভাঙচুর চলছে। তো এই সময় দাঁড়িয়ে আর কোনো রাজনীতি না করে অন্তত এই বিষয়ে যে কংগ্রেস তৃণমূল যারা আছেন সমস্ত, সিপিএম, ওরা আবার আন্তর্জাতিকতার ব্যাপার আছে, ওরা বুঝতে পারছে না ব্যাপারটা, বা আমরা যারা বিজেপি আছি সবাই এক হয়ে আমরা এখানে নামি। বাংলায় 1.5 লক্ষের বেশি রোহিঙ্গা বসবাস করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমীক্ষায় এটা উঠে এসেছে যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে রয়েছে। তাহলে কি এতদিন বাংলার পুলিশ প্রশাসন বা সরকার কিছু করেনি? না, এতদিন সংবাদ মাধ্যম ঘুমিয়েছিল কেন? এখন তো আমার সেটা ওই প্রশ্ন, আজকে এই প্রশ্ন উঠছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল যেটা রোহিঙ্গা নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলে আসছি। আপনারা যে শেখ শাহাবুদ্দিনের কথা বলছেন, সে প্রকাশ্যে দানপত্র রেখে দিয়েছিল রোহিঙ্গাদের জন্য। ভারতের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্টেটমেন্ট করেছিলেন। আমরা তো বলছি যে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের উত্তর দিকের গেটে যারা বসে আছে এখনো পর্যন্ত এভিকশন হয়নি, তারা রোহিঙ্গা। আমরা বলছি বিধাননগর পুলিশ কমিশনারেটের পিছন দিকে যারা আছে তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশ থেকে এসছে মুসলিম অনুপ্রবেশকারী। আমরা বলছি যে বেআইনিভাবে বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়েছে, যারা করেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? সারা পশ্চিমবঙ্গই রোহিঙ্গাদের জায়গা। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা হচ্ছে ওয়েলকাম গেস্ট। বেঙ্গল স্টেট সূত্রে খবর, জেলায় অসহযোগিতা করছে জেএমবি জঙ্গি তারিকুল, এবং যেমনটা জানা যাচ্ছে তাতে তারিকুলের নির্দেশ অনুযায়ী, তারিকুলের উপর যা নির্দেশ ছিল যে ওপার থেকে যারা জঙ্গি কার্যকলাপ করতে ভারতে ঢুকবেন তাদের আধার কার্ড বানিয়ে দিতে হবে। এই যে এখানকার পরিচয়পত্র বানিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আব্বাস আলী তোলাবাজি করতো তারিকুলের নির্দেশে। আব্বাস আলী, আচ্ছা, এই যে আব্বাস আলী কিংবা তারিকুল, আপনারা কি মনে করেন এরা বাংলাদেশ থেকে এলো আর এরা এখানে নিজেরাই এসে নিজেদের আধার কার্ড বানিয়ে থাকলো শাসক দলের কোন স্থানীয় নেতার সহযোগিতা ছাড়া? এটা কোনোদিন সম্ভব? পাসপোর্ট বানাতে গেলে পুলিশ ভেরিফিকেশনের দরকার হয়, সেখানে ইনফ্লুয়েন্স কেউ করেনি, সেখানে থানাকে কেউ প্রভাবিত করেনি, নাহলে হলো কি করে? আপনার বাড়িতে ঢুকে আমি হঠাৎ রান্না করতে শুরু করলাম খিচুড়ি, আর আপনার বাড়ির লোক জানতে পারলো না। আপনি পরে বলছেন তেল বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, এগুলো বললে হবে? রান্নাটা তো শুরু হয়েছে এখানে, তখন আপনার লোক কি করছিল? বাড়ি দরজাটা খোলা ছিল। এটা এখানে চলবে, যতদিন তৃণমূল থাকবে ততদিন এটা চলবে। তারিকুলের নির্দেশে আব্বাস এক একজনের থেকে 4,500 টাকা বছরে তোলা তুলে গেছেন দিনের পর দিন। সব জায়গায় উঠছে, আর ও বেচারি কি অপরাধ করেছে? সবাইকেই দিতে হচ্ছে, তো সবাইকেই দিতে হচ্ছে। এই যে রাজ্যটাই এভাবে চলছে, ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম। নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে গিয়ে যাচ্ছেন পয়সার জন্য, সুভাষদা বলে ডাকছে, তারপরে আমরা তারিকুলের গল্প বলছি। বাংলাদেশের জঙ্গির নির্দেশে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতীয় নাগরিকদের থেকে মাসে 4,500 টাকা করে অর্থ সংগ্রহ। এটা ভারতীয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত কঠিন অবস্থায় চলে গেছে। আমরা তো বলছি জিহাদি চিন্তা ভাবনা আমদানি করা হয়েছে, প্রকাশ্যে ভারত বিরোধী প্রচার চলেছে। এরকম বহু জায়গা আছে মুর্শিদাবাদ, মালদায়, যেখানে প্রকাশ্যে বলা হয় প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। তা আমরা তো মুখ বুঝে এতদিন সহ্য করেছি। তো যদি মানুষ দেওয়ালে পিঠ ঠেকে যায়, কিছু অসহায় হয়ে যায়, তখন টাকা দিতে বাধ্য। বাংলাদেশও দিচ্ছে, পশ্চিমবঙ্গও দিচ্ছে। কিছু মনে করছে ওপারেও যেরকম ওরা রাজত্ব করছে, এপারেও সেরকম রাজত্ব করছে। বাংলাদেশে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ভারত বিরোধী স্লোগান ইট কা বদলা ইট, পাথর কা বদলা পাথর, এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়। ভারতবর্ষে এখনো এত দুরবস্থা আসেনি বা এত দুর্গতি হয়নি যে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হবে। পেট্রাপোল, বেনাপোল আর এদিকে বসিরহাটের গোজাডাঙ্গা, দুটোকে বন্ধ করে দিলে শুকিয়ে মরে যাবে। আমরা এখনো ওইসব প্রতিযোগিতায় যাই। মানিকতলা উপনির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে কমিটি গঠন করা হয়েছিল। এখন যিনি বিধায়ক তিনি বলছেন এই সমস্ত কমিটির দরকার নেই, আমি সমস্ত কাজ সামলে নেব। এটা ওদের পারিবারিক ব্যাপার।
ওরা ওদের ঘরে কি করে সংসার করবে, কিভাবে কোনটা ড্রয়িং রুম, কোনটা রান্নাঘর, কোনটা বেডরুম বানাবে ওদের ব্যাপার। আর ওদের ওখানে মানামানির কোনো ব্যাপার নেই, কেউ কাউকে মানছে না। দেখলেন না, এই তো কি একটা শুনলাম গঙ্গাসাগরে সবচেয়ে বেশি পরিষেবা দিয়ে দিয়েছেন। ওরকম যে যেখানে পারবেন পরিষেবা দিয়ে যাবেন, আর পরিষেবা দিতে একটু এদিক ওদিক হয়ে গেলেই দুলাল সরকার হয়ে যাবে। দুলাল সরকার এবার নন্দু তিওয়ারি, তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি, ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তিনি ধৃত হলেন এবং এর আগেই নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার ইঙ্গিত দিয়ে বলেছিলেন খুনের শাসক দলের লোকেরাই জড়িত। তিনি বারবার যখন প্রশ্ন উঠছে মাথাকে তিনি বলেছেন আমি জানি কিন্তু বলবো না, যা বলার দিদিকে বলবো, এবং দিদিকে বলার পরে গ্রেপ্তারি নন্দু তিওয়ারি। দেখুন, দিদিকে বলেছে কিনা সেটাও আমার জানা নেই, কারণ দিদিকে তো বলেছিলেন প্রতিমা দত্ত, তপন দত্ত স্ত্রী। তৃণমূল ক্ষমতায় আসবার পরে হাওড়ায় প্রথম যিনি দিদিকে বলার জন্য নন্দু তিওয়ারি গ্রেপ্তার হয়েছে কিনা আমার জানা নেই, কারণ দিদিকে প্রথম বলেছিলেন হাওড়ায় তৃণমূল ক্ষমতায় আসবার পরে। হাওড়ায় প্রথম যিনি তৃণমূলের বলি হয়েছিলেন তার নাম ছিল তপন দত্ত, তার স্ত্রী প্রতিমা দত্ত বলেছিলেন কোনো কাজ হয়নি। ওদিকে ওই তিওয়ারি, নন্দু তিওয়ারি আর বাবলা ওরফে দুলাল সরকার, এদের যে দুষ্টু মিষ্টি সম্পর্ক নিজেদের মধ্যে কংগ্রেসের সময় থেকে এটা প্রত্যেক মানুষের জানা। এখন প্রকৃত ঘটনা খুনের কারণ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর প্রথম হাওড়ায় তপন দত্ত খুন হন। তার স্ত্রী প্রতিমা দত্তের অভিযোগ ছিল সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তদের নাম বাদ দেয়, তিনি সিবিআই তদন্তের দাবি করেন। সেদিন থেকে শুরু হয়েছে ঘটনা, আজ পর্যন্ত চলছে। রাজ্যে যত খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসকে খুন করছে। এই নন্দু তিওয়ারি আগে মালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিনের কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের নেতা। ওখানে আরো লোকজন আছে। মূল বিষয়টা কে খুন করেছে বা কেন খুন হলো সেটা নয়, মূল বিষয় হলো একটা রাজনৈতিক দল সেই দলের একজন দলের দায়িত্ব পেতে পারে, এই অ্যাপ্রিহেনশন থেকে একজনকে খুন করা হচ্ছে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয়, এই খুন সেটাই প্রতিষ্ঠা করছে। সমস্ত লুটেরারা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি দখল, সামাজিক বিভিন্ন প্রকল্পের ওপরে খবরদারি, তার উপরে দখলদারি প্রতিষ্ঠা করা, মানুষের সম্পদ লুট, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সমস্ত সরকারি যেখানে টাকা পয়সার ব্যাপার আছে সেখানে ভাগ বাঁটা, তা নিয়েই গণ্ডগোল। এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান।